প্রিয় ছেলেরা, কেমন আছো বাবা? অবশ্যই তোমরা ভালো আছো। আমি তোমার ভালো থাকাটাই তোমাদের জন্য আমি সবসময় কামনা করি। আজকে আমার পড়ানোর বিষয় হচ্ছে বাণিজ্য পরিবহন ব্যবস্থা। আমাদের সিলেবাসের টার্সিয়ারি অ্যাক্টিভিটিস যে ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট, সেটাই হচ্ছে বাণিজ্য পরিবহন ব্যবস্থা। আচ্ছা, বাণিজ্য আর পরিবহন ব্যবস্থায় প্রথমেই আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে বাণিজ্য কি। তাহলে আমরা পরিবহন ব্যবস্থাও বুঝতে পারবো, কারণ বাণিজ্যের উপর পরিবহন ব্যবস্থা ডিপেন্ডেবল, একটা অপরের সাথে রিলেটেড। আচ্ছা, আগে জানি বাণিজ্য কি। পণ্য ক্রয় বিক্রয়ের যে সার্বিক ব্যবস্থা সেটিকে বলা হয় মূলত বাণিজ্য। তার মানে আমি প্রথম থেকেই তোমাদের বলি, সৃষ্টির প্রথমেই মানুষ যা ছিল, যাযাবর জীবনযাপন করতো, খাদ্য সংগ্রহ, অর্থনীতি যা ছিল শিকার করে জীবন নির্বাহ করত। কিন্তু যখনই মানুষ তার আধুনিক জীবনে বা একটু ভালো গার্হস্থ্যকরণ জীবনে প্রবেশ করে, তখন সে নিজেই বুঝলো যে সব কিছুতে সে স্বয়ং সম্পূর্ণ না। সে যদি খাদ্য উৎপাদন করে তাহলে অন্যান্য বিষয়ের জন্য আরেকজনের কাছে যেতে হচ্ছে। এই যে যাওয়া, সেই যাওয়া বা একজনের থেকে আরেকজনের জিনিসপত্র নেওয়া, একের সাথে আরেক সাথে পণ্যের আদান প্রদান যে বিষয়টি, সেই বিষয়টার থেকে মূলত বাণিজ্য কথাটি আসছে। তার মানে পণ্যের আদান প্রদানই হচ্ছে বাণিজ্য, কিন্তু এখন সেটি হয় অর্থের বিনিময়। আচ্ছা, তাহলে এই যে বিনিময় ব্যবস্থা, সেটির বর্তমান রূপই হচ্ছে বাণিজ্য। পৃথিবীতে বাণিজ্য সাধারণত দুটি হয়ে থাকে, এক অভ্যন্তরীণ বাণিজ্য, আরেকটি হচ্ছে বৈদেশিক বা আন্তর্জাতিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে যেটি দেশের ভিতরে যে পণ্যের আদান প্রদান ব্যবস্থা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ। যেমন আমি বাজার থেকে চাল কিনে আনলাম বিক্রেতার থেকে, বিক্রেতা আবার এই দেশেরই কারো কাছ থেকে যদি কিনে থাকে পাইকারি তর থেকে, পাইকারি বিক্রেতা আবার যিনি উৎপাদন করেছেন তার থেকে কিনেছে। এই যে দেশের ভিতরে যে লেনদেন ব্যবস্থা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। আর আন্তর্জাতিক হচ্ছে এই দেশটা না, আমি যার থেকে চাল কিনেছি সে পাইকারি বিক্রেতা যদি মনে করে যে না, আমি বাইরের থেকে অন্য দেশ থেকে চাল এনে বিক্রি করবো, সেক্ষেত্রে যে বাণিজ্যটি হবে অপর দেশের সাথে, ভিন্ন দেশের সাথে, সেটি হবে তার আন্তর্জাতিক বাণিজ্য। বুঝতে পারছো? এই হচ্ছে বাণিজ্য। এরপরে হচ্ছে বাণিজ্যের গুরুত্ব। এই যে আমরা আন্তর্জাতিক বাণিজ্য বললাম, সে বাণিজ্যের গুরুত্ব কি? বাণিজ্যের গুরুত্বর ক্ষেত্রে নিজেরাই যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। একটু ভেবে চিন্তে বললেই বলতে পারবো যে বাণিজ্যের যে গুরুত্বটা কি। বাণিজ্যের গুরুত্ব অবশ্যই যেটি প্রথম, সেটা আমি বলেছিলাম, পণ্যের আদান প্রদান। আমি সব পণ্যেই একদম স্বয়ং সম্পূর্ণ নয়, আবার যে পণ্যটি আমার কাছে আছে তা অপরের কাছে না থাকতে পারে, আবার আমার যেটি প্রয়োজন সেটি আমার কাছে নেই, অপরের কাছে আছে। এই যে আনা নেওয়ার একটা ভাব, যে আমার প্রয়োজন যেটি সেটি আমি অন্যের কাছ থেকে আনবো, আমারটি তাকে দিয়ে আসবো, বা তার প্রয়োজন হলে সে আমার থেকে নিবে, সেটি হচ্ছে লোকে বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে পণ্যের আদান প্রদান হয় মূলত বাণিজ্যের মাধ্যমে। এরপরে হচ্ছে কর্মসংস্থান। তোমরা ভেবে দেখো, যারা এই আদান প্রদান করছে তারা নিজেরাই সব কাজ করছে না, অপর কেউ দিয়েও কাজ করাচ্ছে। তার মানে এই কর্মসংস্থান হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। এই যে পণ্যের আদান প্রদান, এর দ্বারা কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয়। তার মানে আমার যে জিনিসটি প্রয়োজন নেই, উদ্বৃত্ত পণ্যটি আমি বাজারে বিক্রি করে দিচ্ছি, সে এই যে বিক্রির টাকাটাই সেটি আমি এনে রেখে দিচ্ছি, সংরক্ষণ করছি, সেই সংরক্ষণের টাকা আবার আমি অন্য কাজে বিনিয়োগ করছি, সে যে অর্থনৈতিক একটা উন্নয়ন হয়ে থাকে। তারপরে হচ্ছে পরিবহন ব্যবস্থার উন্নয়ন। আমি আগেই বলেছিলাম যে পরিবহন আর বাণিজ্য একে অপরের সাথে রিলেটেড। আমি যদি ভালো পরিবহন ব্যবস্থা না পাই
তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এই বাণিজ্য করতে সক্ষম হব না। কারণ হচ্ছে এতে আমাদের পরিবহন যে ব্যয় হবে সেই ব্যয়ের সাথে আমার আমদানি আয় ব্যয়ের যে পার্থক্য সেটি বেড়ে যাবে, তখন আমি বিক্রি করে বা কিনে লাভবান হতে পারবো না। তাই পরিবহন ব্যবস্থার উন্নয়ন হয় এই বাণিজ্য ব্যবস্থার দ্বারা। যে এই বাণিজ্যটা করতে হলে ওই এলাকার সাথে আমাকে যোগাযোগ রাখতে হবে, যোগাযোগ রাখতে হলে অবশ্যই সেখানে পণ্যের রাস্তা ভালো থাকতে হবে, তখন সেখানে পরিবহন ব্যবস্থার উন্নয়ন হয়। এরপর হচ্ছে কৃষির উন্নয়ন। যখন মানুষ কোনো কাজ করে লাভবান হয় তখন সে কি করে ওই উন্নয়নটাকে সম্ভবপর করতে পারে, যে আমি এই জিনিসটা বিক্রি করে লাভবান হয়েছি, তাহলে পরবর্তীতে আমি এটা আরো ভালোভাবে কি করব, উৎপাদন করব, আরো এটাতে বেশি জ্ঞান প্রয়োগ করব। এই যে একটা উন্নয়ন, সেটাও কৃষির উন্নয়নটা সর্বোপরি হয়ে থাকে এই বাণিজ্যের উন্নয়নের জন্য, ঠিক আছে, বাণিজ্যের দ্বারা। তারপর হচ্ছে শিল্প উন্নয়ন। শিল্প উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু বাণিজ্যের গুরুত্ব রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ছাড়া কোনো শিল্পেরই উন্নত সম্ভব না। আমি কিন্তু আগেও বলেছি যে আমি যদি শিল্প তৈরি করে রেখে দিলাম তাহলে সেক্ষেত্রে কিন্তু লাভ হবে না, আমাকে বাজার ব্যবস্থা অবশ্যই আমার আয়ত্ত আনতে হবে, সেই বাজারটাই হচ্ছে আমার বাণিজ্য। তারপরে যখনই কৃষির উন্নয়ন হবে, শিল্পের উন্নয়ন হবে, পরিবহন উন্নয়ন হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, সেক্ষেত্রে আমাদের কি হবে, জীবনযাত্রার মানও উন্নয়ন হবে। তার মানে জীবনযাত্রার মান আমাদের বৃদ্ধি পাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে সামাজিক গুরুত্ব। বাণিজ্যের সামাজিক গুরুত্ব অবশ্যম্ভাবী। বৈদেশিক বাণিজ্যের সামাজিক গুরুত্ব যদি মানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে দেশ মানে এই জিনিসগুলো বিক্রি আদান প্রদানের বাণিজ্যতে ভালো, তারা কিন্তু একটু উন্নত দেশ বা উন্নত জাতি হিসাবে পরিচিত, ঠিক আছে। এরপরে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের বিকাশ বা গড়ে ওঠার কারণ। কি কারণে আন্তর্জাতিক বাণিজ্য গড়ে ওঠে? এখানেও কিছু প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক বিষয় রয়ে গেছে, সেই বিষয়গুলি আমরা জানবো। প্রথমেই হচ্ছে পরিবেশগত বিষয়। ভূপ্রকৃতি, জলবায়ু বা অবস্থান, প্রাকৃতিক সম্পদ, এই সবগুলোই মূলত পরিবেশগত বিষয়। এই পরিবেশগত বিষয়গুলো মূলত আমাদের মানে এই বাণিজ্য গড়ে ওঠায় বা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে তার জলবায়ুগত কারণে সেখানে গম চাষটা বেশি হয়, গমের ফলনও ভালো হয়, সে গম তারা বাইরের দেশে কি করে, রপ্তানি করে। ঠিক একই ক্ষেত্রে আমার দেশে ধরো চা ভালো হচ্ছে, সে চা কিন্তু আমরা সম্পূর্ণ ব্যবহার করতে পারছি না, তাই অতিরিক্তটা আমরা কি করছি, বাইরের দেশে বাণিজ্য করে বিক্রি করে দিচ্ছি। এই যে ব্যবস্থা পরিবেশের উপর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কেন ওই অঞ্চলের ওই বিষয়টাই আমি বাণিজ্য করতে পারবো, ঠিক আছে। তারপরে হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। কোন স্থানের অর্থনৈতিক অবস্থা একরকম হয় না। প্রাকৃতিক পরিবেশে যে বিষয়টি আমি উৎপাদন, তার মানে প্রাকৃতিক সম্পদের আমি প্রাকৃতিক সম্পত্তির সাথে মানবিক শক্তি মুক্ত মনে গড়ে ওঠার যে বিষয়, ধরো আমি সেই উদাহরণ দিয়ে ভালো বুঝাই তোমাদেরকে। এই যে আমি একটু আগে বললাম চা, আমি চাটা আমার পরিবেশের কারণে, আমার চাটা প্রাকৃতিক অবয়বের কারণে আমাদের দেশে চা বেশি জন্মে, তো আমার সম্পূর্ণটা দরকার হয় না, তাই আমরা কি করি, অতিরিক্তটা বাইরের দেশে বিক্রি করে দিই। ঠিক একইভাবে এই যে চাটা ধরো আমি শিল্পের মাধ্যমে যদি আরো কিছু অন্যভাবে তৈরি করতে পারি চা দ্বারা, সেটি আমি যখনই তৈরি করতে যাবো তাহলে সেক্ষেত্রে কি হবে, অর্থের প্রয়োজন হবে। তার প্রসেসিং এর যে প্রয়োজন, অর্থের প্রয়োজনটা, সেই প্রয়োজনটা মেটানোর জন্য তাহলে অর্থনৈতিক বিষয়টি অবশ্যই বাণিজ্য ব্যবস্থা গড়ে ওঠার অন্যতম নিয়ামক। প্রাকৃতিক পরিবেশ ভালো হলেও যদি আমি উৎপাদন করতে পারছি কিন্তু আমার অর্থ নেই, তাকে মানে আমি তাকে বাইরে পাঠানোর যে বিষয়টা সেটা আমার কাছে নেই, প্রসেসিং এর বিষয়টা, টাকার জন্য এটা করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আমার বাণিজ্য ব্যবস্থা গড়ে উঠবে না।
হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে জনসংখ্যার ঘনত্ব খুব বেশি, আবার অনেক দেশ আছে জনসংখ্যার ঘনত্ব খুব কম। তাহলে এই যে জনসংখ্যার ঘনত্ব, যে দেশে জনসংখ্যার ঘনত্ব বেশি সেখানে মানুষ কি করে? খাদ্যের উৎপাদনের জন্য বেশি কাজ করে, খাদ্য উৎপাদন করবে, কলকারখানায় কাজ করবেও। সেখানে দেখা যায় প্রয়োজনের তুলনায় যে পরিমাণ খাদ্যশস্য দরকার ছিল সেই পরিমাণ উৎপাদন করার পর আরো বেশি বাইরের দেশ থেকে কি করতে হয়? আমদানি করতে হয়। এই যে জনসংখ্যার ঘনত্বের কারণে বাইরের দেশ থেকে আমদানি করা বা যে কোনো বিষয় আনা, যেমন আমি শিল্পোন্নত না, শিল্প সমৃদ্ধ দেশগুলো থেকে আমাকে শিল্পের জিনিসগুলো নিয়ে আসতে হয়। তাহলে সেক্ষেত্রে জনসংখ্যার ঘনত্ব এই বাণিজ্য গড়ে উঠবার ক্ষেত্রে খুব বেশি একটি ম্যাটার লাভ করে। কারণ জনসংখ্যার কম বেশির উপর ডিপেন্ড করবে যে আমি কোন দিকে যাব। বুঝতে পারছো? এরপর হচ্ছে পরিবহন ব্যবস্থার পার্থক্য। উন্নত পরিবহন ব্যবস্থা না থাকলে আমি বাণিজ্য করব কিভাবে? বাণিজ্য করার জন্য যেটি আমার দরকার, আমার জিনিসগুলো অন্য স্থানে নিয়ে যেতে হবে, বাজারে তো নিয়ে যেতে হবে বা বাজারে পাঠাতে হবে। সেই যে পাঠানো, সেটার জন্য উন্নত পরিবহন ব্যবস্থা অবশ্যই দরকার। অভ্যাস ও পছন্দ। চীনের মানুষেরা চা খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমরা কিন্তু অত অভ্যস্ত নই। বাংলাদেশে সবাই কিন্তু চা খেতে সবাই অভ্যস্ত নয়। চীন বা জাপানের মানুষরা তারা কিন্তু কয়েক মিনিট পর পর বা এক ঘন্টা বা আধা ঘন্টা পর পরই চা খাচ্ছে। তো এই যে পছন্দ বা অভ্যাস, সেই অভ্যাস বা পছন্দ বাণিজ্যের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ। যে স্থানে যে বিষয়টি দরকার সেখানে সেটি আমাকে করতে হবে ওদের পছন্দ বা অভ্যাস অনুযায়ী, তাহলে সেখানে বাণিজ্য ব্যবস্থা খুব ভালো হবে। এরপরে ধরো জীবনযাত্রার মান। যে জিনিসটি আমি উৎপাদন করলাম সেটা যদি আমারই প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তো আমি সেটি বিক্রি করতে পারবো না, বিক্রি করার জন্য উদ্বৃত্ত লাগবে। ঠিক আছে, তাই জীবনযাত্রার মানের উপরেও অর্থনৈতিক গুরুত্ব যেমন প্রয়োজন, সেক্ষেত্রে আমার এই বাণিজ্য ব্যবস্থাও গড়ে উঠবে। ঠিক আছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে বা কানাডায় যে গমটি উৎপাদন হচ্ছে তাদের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত রয়ে যাচ্ছে, এতেই কিন্তু তারা বাণিজ্য করতে পারছে। ঠিক আছে, নাহলে কিন্তু সম্ভব হতো না। তারপর হচ্ছে মুদ্রা ব্যবস্থা ও শুল্ক নীতি। উন্নত মুদ্রা ব্যবস্থা বা শুল্ক নীতি ছাড়া কখনোই বাণিজ্য গড়ে উঠবে না, বিকাশ হবে না। আমি আজকে তোমরা জানো যে এক এক দেশের সাথে আরেক দেশে যে টাকার একটি হেরফের হয়, তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা আর আমার টাকা কিন্তু এক পরিমাণ না, সমান না। তাই এই মুদ্রা ব্যবস্থা যদি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো না। আমি আজকে যে জিনিসটি কিনেছি 1 টাকা মার্কিন দরে, সেটি যদি গতকাল দেখা যায় মুদ্রা ব্যবস্থা খারাপের জন্য মার্কিন বাজারে মার্কিন মুদ্রার দাম কমে গেছে, তাহলে কিন্তু আমার জিনিসের দামও কমে যাবে, আমি কিন্তু লসে পড়বো। তাহলে সেক্ষেত্রে বাণিজ্য গড়ে তোলা সম্ভব হবে না। রাজনৈতিক স্থিতিশীলতা। কোন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা সে দেশের বাণিজ্যের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। বাণিজ্য করতে গিয়ে যদি মারাই যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার বাণিজ্য আর করা হবে না। বা রাজনৈতিক একটি প্রণোদনা, যে বিষয়টি বাণিজ্য করতে বা এই বিষয়ে এই দ্রব্যটি বাণিজ্যের উপরে যে শুল্ক নেওয়া বা আরো বর্জ্য বাদ দেওয়া, সেগুলো অবশ্যই রাজনৈতিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট। আন্তর্জাতিক পরিস্থিতি, তার মানে বিশ্ববাজারে আমার চাহিদা। বিশ্ববাজারে যদি আমি কোনো দ্রব্যের চাহিদা সৃষ্টি করতে না পারি তাহলে কিন্তু আমার পক্ষে সেই জিনিসটি বাণিজ্য করা সম্ভব হবে না। এছাড়াও বিজ্ঞাপনের ব্যাপকতা, তারপরে ধরো সেবা বা জিনিসের গুণগত মান, এগুলো বাণিজ্য গড়ে ওঠার অন্যতম কারণ এক দেশ থেকে আরেক দেশের সাথে।
তারপরে শিল্পটির যে কোনো দ্রব্যের গুণগত মান বা আমার ব্যবহার কীরকম সের উপরেও কিন্তু ভিত্তি করে বাণিজ্য বা বাণিজ্যের বিকাশ গড়ে ওঠে বা বাণিজ্য গড়ে ওঠে। বাণিজ্য করতে বাণিজ্য পথের গুরুত্ব আছে, তাই আন্তর্জাতিক বাণিজ্য পথ অবশ্যই দরকার। আমি একটু আগেই বলেছি পরিবহন ব্যবস্থা পড়ানোর আগে আমাকে বাণিজ্য জানতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য পথ কি? পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে বাণিজ্য বা পণ্যের যে আদান প্রদান হয় সেটাকেই বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য পথ। আন্তর্জাতিক বাণিজ্য পথ সাধারণত, এমনিও তোমরা জানো পৃথিবীতে সাধারণত 3 ধরনের পথই দেখা যায়। রেলপথ বা সড়ক পথ আমরা বলতে পারি, স্থলপথ, জলপথ আর আকাশপথ। এই 3 পথ দ্বারাই মূলত আমাদের আন্তর্জাতিক বাণিজ্য সম্ভব হয়ে থাকে। এই যে আন্তর্জাতিক বাণিজ্য পথ, সেটি গড়ে ওঠার কারণ কি? আন্তর্জাতিক বাণিজ্য পথের গড়ে ওঠার প্রধান কারণই হচ্ছে আগেই আমরা বলবো সে ভৌগোলিক বা প্রাকৃতিক আর অপ্রাকৃতিক কারণে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি যে বাণিজ্য পথ গড়ে ওঠার ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ। পার্বত্য অঞ্চলে রাস্তাঘাট তৈরি করা ব্যয়বহুল বা সহজ নয় বলে সেই অঞ্চল দিয়ে বাণিজ্য করা সম্ভব না বা পথ তৈরি করা সম্ভব না। তাই সহজ সরল পথ হিসাবে আমরা সমতল ভূমিকেই বেশি ব্যবহার করে থাকি। অবস্থান, কোন দেশের ভৌগোলিক অবস্থান অবশ্যই আন্তর্জাতিক বাণিজ্য পথ সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি যদি ভৌগোলিকভাবে বন্ধুর এলাকায় বসবাস করি তাহলে সেই ক্ষেত্রে আমার বাণিজ্য পথ গড়ে তুলতে অনেক কষ্টসাধ্য বা ব্যয়বহুল হবে। তারপরে হচ্ছে অর্থনৈতিক অবস্থা। অবশ্যই এই পথ তৈরি করার জন্য আমাকে কি লাগবে? টাকা দরকার হয়। এখন প্রশ্ন হতে পারে নদী পথ বা জলপথে তো টাকা প্রয়োজন হয়, জলপথে পরিবহন করার জন্য তো আমার অবশ্যই কোনো না কিছু পরিবহন লাগবে, তাই না বাবা? মাধ্যম তো লাগবে। সেই মাধ্যমটা তৈরি করার জন্য আমার কি দরকার? অর্থের প্রয়োজন হয়। তাই অর্থনৈতিক বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। জনসংখ্যার ঘনত্ব, কোন দেশের জনসংখ্যা ঘনত্ব তারা প্রয়োজনের তুলনায় অধিক খাদ্যশস্য বা কাঁচামাল উৎপন্ন করে থাকে, যেমন কানাডা, অস্ট্রেলিয়া এরা। আবার কোন দেশে সমান সমানই উৎপাদন করে থাকে, আবার কোন দেশের থেকে কম উৎপাদন করে থাকে। এই যে কম বেশির যে উৎপাদন জনসংখ্যার ঘনত্বের পার্থক্যের জন্য, তখনই কিন্তু পণ্যের আদান প্রদানের ব্যবস্থাটা আমার দরকার হয়ে যায়। এই পণ্যের আদান প্রদান থেকেই মূলত বাণিজ্য হয় এবং বাণিজ্য থেকেই বাণিজ্য পথের সৃষ্টি হয়। বুঝেছ? এরপরে হচ্ছে রাজনৈতিক প্রণোদনা বা রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনৈতিক বিষয়। অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য আমরা আন্তর্জাতিক বাণিজ্য করে থাকি। যেমন ব্রিটিশরা স্বার্থ রক্ষার জন্য বা সুয়েজ খাল খনন করেছিল, মানে ওরা সহজেই দেশে আসার জন্য, উপমহাদেশে আসার জন্য উত্তম আন্তরিক পথ না হয়ে তারা সরাসরি সুয়েজ খাল পথ দিয়ে আসলে তাদের সুবিধা বেশি ভূমধ্য সাগরে। এই জন্য তারা আমাদের জন্য সুয়েজ খাল পথ নির্মাণ করেছিল। আর সেই সুয়েজ খাল পথ কিন্তু বাণিজ্যের অন্যতম একটি রাস্তা। তাহলে এই যে সামাজিক এই যে ব্যবস্থাগুলো, সেগুলো আন্তর্জাতিক বাণিজ্য পথ গড়ে ওঠার একটি কারণ। এছাড়াও আরো অনেক কারণ রয়ে গেছে, যেমন সামাজিক ব্যবস্থা, জীবনযাত্রার মান, মূলধন, আন্তর্জাতিক পরিস্থিতি, তার মানে আমি তার সাথে বাণিজ্য করবো কিনা, জাতীয় চরিত্রের পার্থক্য প্রভৃতি মূলত আন্তর্জাতিক বাণিজ্য পথ গড়ে ওঠার অন্যতম কারণ বলে আমি মনে করি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরিবহন মূলত পণ্যের আদান প্রদানের মাধ্যম। অর্থাৎ আমি এত সময় পথ বলেছি, সেই পথে আমি কিসের মাধ্যমে যাব? পায়ে হেঁটে যাব, নাকি কারো মাধ্যমে যাব, নাকি গাড়িতে করে যাব, নাকি ট্রেনে করে যাব? এগুলো হচ্ছে মূলত পরিবহন। এই যে পায়ে হেঁটে চলার পথ পরিত্যাগ করে মানুষ যখনই
একটু সাবলীল হতে শিখেছে তখনই সে তার পরিবহন ব্যবস্থা আনতে চেয়েছে। এই যে পরিবহন ব্যবস্থা সেটি হচ্ছে আমাদের এই পড়ানোর বিষয়ের সাথে সম্পর্কিত। পরিবহন ব্যবস্থার প্রয়োজনীয়তা কি? সেই একইভাবে বাণিজ্য পথের যে প্রয়োজনীয়তা সেটি পরিবহন ব্যবস্থারও প্রয়োজনীয়তার একটি অন্যতম বিষয়। মাল, লোক চলাচল ও পণ্য আদান প্রদানে, লোক চলাচল আর পণ্য আদান প্রদানের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থার খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ মানুষ এখন আর পায়ে হেঁটে দূর দূরান্তে অতিক্রম করা যা করতে পারে না। আর পণ্যেরও আমি এইভাবে ঠেলে ঠেলে ধাক্কায় খুব বেশি দূরত্ব আমি নিতে পারবো না। আমি কাছাকাছি নিকটবর্তী বাজারে নিয়ে যেতে পারবো, কিন্তু এক অঞ্চল থেকে আরেক অঞ্চল বা এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া এখন আর সে পক্ষে সম্ভব না। এতে পণ্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার আমারও জীবনের ক্ষতি হবার সম্ভাবনাও থাকে। কৃষিকাজের উন্নতি ও প্রাকৃতিক সম্পদ আহরণ, যে কোনো খনি থেকে খনিজ সম্পদ উত্তোলন করতে গেলে সেখানে কি দরকার? উত্তোলন তো করলাম, করার পর সেটি অবশ্যই শিল্প কারখানায় আনতে হবে। খনি তো উত্তোলন করে ফেলে রাখা যাবে না। তাহলে শিল্প কারখানায় আনতে গেলে সেখানে কি দরকার? পরিবহনের দরকার। আর এই যে কৃষিকাজের উন্নতি কৃষিজ সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য আমার কি দরকার? পরিবহন দরকার। শিল্প স্থাপনের জন্য পরিবহন দরকার। ভালো পরিবহন ব্যবস্থা না থাকলে আমি শিল্প স্থাপন করে কোনো লাভ হবে না, কারণ শিল্প প্রতিস্থাপন থেকে আমাকে বাজারে জিনিসটি নিয়ে যেতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার পরিবহনের দরকার হবে। এরপর হচ্ছে শ্রম বিভাগের ব্যাপকতা সহায়ক। পরিবহন ব্যবস্থা আমাদের শ্রম বিভাগটাকে আরো বেশি উন্নত সাধন করেছে। এককালে পরিবহনের সুবিধার জন্য অধিকাংশ সময় আমরা কি করতাম, পাটটাকে আমরা কি করতাম, সহজেই রেখে দিতাম যে কেউ এসে যদি নিয়ে যায়। কিন্তু এখন কিন্তু আমি পাট আমার আরেকজনের কাছ থেকে নিয়ে যাচ্ছি। এই যে কেউ রেখে দিচ্ছে, কেউ নিয়ে যাচ্ছে, কেউ এটা বোঝা বহন করে তার পরিবহন ব্যবস্থা উঠিয়ে দিচ্ছে। এই যে কাজের একটা সমাগম বা শ্রম বিভাগ, শ্রমিকের বিভাগটা হয় বেশি এই পরিবহনের মাধ্যমে। দুর্ভিক্ষ নিবারণের জন্য কিন্তু পরিবহন ব্যবস্থা দরকার। তার মানে ভালো পরিবহন না থাকলে আমি কোনো স্থানে যদি খাবার না পাঠাতে পারি সেই স্থানে মানুষ মারা যাবে, কারণ সে তো সব খাবার উৎপাদন করতে পারছে না। দেশ রক্ষার জন্য পরিবহন ব্যবস্থার দরকার আছে। যুদ্ধ বিগ্রহ বা যে কোনো কিছুই অস্ত্র শস্ত্র বা আমার অস্ত্র আনা নেওয়া এসব কাজের জন্য পরিবহন ব্যবস্থার গুরুত্ব। তারপরে হচ্ছে ধরো প্রাকৃতিক সম্পদ আরোহণ, আমি যেটা বলছিলাম, আমি প্রাকৃতিক যে কোনো জিনিস আরোহণ করার ক্ষেত্রেও কিন্তু আমার পরিবহনের দরকার হয়। আন্তর্জাতিক সহযোগিতা ও ভাবের আদান প্রদান। ভাবের আদান প্রদান শুধু চিঠিপত্রের মাধ্যমে না, এক স্থান থেকে এক স্থানে গিয়ে যে মানুষের সাথে কথা বলা তার মধ্যে হয়। এই যে যাওয়া আসা বা কথাবার্তা বলা, সেটাও কিন্তু আন্তর্জাতিক সহযোগিতা বা ভাবের আদান প্রদানের ক্ষেত্রেও পরিবহনের গুরুত্ব রয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে পরিবহন ব্যবস্থা সেটিও আমরা জানলাম কি, এবং পরিবহনের গড়ে ওঠার গুরুত্বটা কি সেটাও আমরা বুঝলাম। এরপরে আমরা পরিবহনের আরো একটি বিষয়তে যাব, সেটি আগামী ক্লাসে। আজকে এই পর্যন্তই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।